আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের শুরুতেই সবাইকে বিজয় দিবসের তথা বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16ই ডিসেম্বর প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 49তম বিজয় দিবস পালিত হতে যাচ্ছে। পাশাপাশি এটি মুজিব বর্ষ, সুতরাং এবারের বিজয় দিবসের গুরুত্ব অন্য ধরনের। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমাদের স্বাভাবিক অনলাইন কার্যক্রম আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব আমাদের যে কোর্স বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, তার 10ম অধ্যায়ে বাংলাদেশ ও মুসলিম বিশ্ব। এখান থেকে আমাদের আজকের আলোচনা। মুসলিম বিশ্ব কি? মুসলিম বিশ্ব হচ্ছে সেই ধরনের রাষ্ট্র, সেই সকল রাষ্ট্র যে সকল রাষ্ট্রে জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম বা মুসলমান। তো এই ধরনের রাষ্ট্র পৃথিবীতে অনেকগুলো রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে 228টি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে মুসলিম রাষ্ট্রের সংখ্যা 65টি। মুসলিম রাষ্ট্রের সংখ্যা 65টি, তার মধ্যে 57টি রাষ্ট্র মুসলমানদের যে মুসলিম রাষ্ট্রসমূহের যে সংস্থা ওআইসি তার সদস্যভুক্ত। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মুসলিম জনসংখ্যা 190 কোটি, যা সমগ্র বিশ্বের জনসংখ্যার শতকরা 24%। জনসংখ্যার দিক দিয়ে যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান খুঁজে বেড়াই, তাহলে দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্র হিসাবে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়া, যেখানে 21 কোটি মুসলিম জনগণ রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, যেখানে মুসলিম জনসংখ্যা 18 কোটি। তৃতীয় অবস্থানে আছে ভারত, যেখানে মুসলিম জনগোষ্ঠী সংখ্যা 17 কোটি। আমাদের বাংলাদেশ আছে চতুর্থ স্থানে, যেখানে মুসলিম জনগণের সংখ্যা 15 কোটি। তো এই যে 4টি রাষ্ট্রের কথা বললাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই 4টি রাষ্ট্রের মধ্যে 3টি রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বলা যায়। কোন 3টি? ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। ভারত যদিও তৃতীয় অবস্থানে, কিন্তু ভারত মুসলিম রাষ্ট্র নয়, কেননা ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নেই। ভারতের 100 কোটি জনগণের মধ্যে 17 কোটি হচ্ছে মুসলিম অধিবাসী। সুতরাং ভারত মুসলিম অধিবাসীদের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হলেও ভারত মুসলিম রাষ্ট্র নয়। তো এখন আমরা যদি মহাদেশ ভিত্তিক মুসলিম রাষ্ট্রের মুসলিম জনসংখ্যার হিসাব পরিসংখ্যানটা খুঁজি, তাহলে দেখা যাচ্ছে এশিয়া মহাদেশে মুসলিম জনগোষ্ঠী রয়েছে 24%, ইউরোপে মুসলিম জনসংখ্যা 1%, আফ্রিকা মহাদেশে রয়েছে 59%, উত্তর আমেরিকায় রয়েছে 1.5% এবং দক্ষিণ আমেরিকায় রয়েছে 0.5%। তো এখন আসি আমরা আমাদের বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর সম্পর্ক কি ধরনের, কি অবস্থায় আমরা আছি। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের 4র্থ বৃহত্তম জনসংখ্যার দিক থেকে 4র্থ স্থানকারী বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্কে বিরাজ করছে বাংলাদেশের সাথে, সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। তা আমরা যদি এটিকে 2টি ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের মহান স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক, আরেকটি হচ্ছে স্বাধীনতা পরবর্তীকালে মুসলিম বিশ্বের সাথে আমাদের ধারাবাহিকভাবে সম্পর্ক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তোমরা সবাই জানো, আমাদের যে প্রতিপক্ষ ছিল পাকিস্তান, এই পাকিস্তান রাষ্ট্রটির প্রতিষ্ঠা হয়েছিল একটি ইসলামী চিন্তাবোধ থেকে, যে যারা মুসলমান তারা পাকিস্তানের নাগরিক। পাকিস্তান হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র। স্বভাবতই সে কারণে মুসলিম বিশ্বের এক ধরনের দুর্বলতা ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রতি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষেই মুসলিম রাষ্ট্রগুলো অবস্থান গ্রহণ করে। এর মূল কারণটি ছিল
যে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের সংবিধানেই উল্লেখ করা ছিল পাকিস্তান হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। তো এই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রগুলো যে কিছু জিনিস ওভারলুক করেছে, আমরা বলতে পারি যে যত বড় মুসলিম রাষ্ট্রই পাকিস্তান হোক না কেন, মানুষ হত্যা ইসলামে নিষিদ্ধ, নারী নির্যাতন নিষিদ্ধ। কিন্তু এই সামরিক পাকিস্তানি সরকার 1971 সালে নির্বিচারে বাঙালি জনগণকে বিনা কারণে হত্যা করতে থাকে, গণহত্যা শুরু করে, নারী নির্যাতনের মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল। তারপরেও মুসলিম বিশ্ব পাকিস্তানের পক্ষে অবস্থান করে, যা ছিল খুব দুঃখজনক, কারণ ইসলামের মূল মন্ত্রে এটি সমর্থনযোগ্য নয়। তারপরেও রাজনৈতিক কারণে অথবা তৎকালীন মুসলিম রাষ্ট্রগুলোর নেতৃত্বের অদূরদর্শিতার কারণেই তারা এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, এর পাশাপাশি পাকিস্তানের পক্ষে তাদের সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতা তারা চালিয়ে গিয়েছিল। তো কেন, এটিতে সাধারণ একটি কথা যে কেন এই অবস্থান, কেন মুসলিম বিশ্ব 71 সালে আমাদের পক্ষে ছিল না। এটির যদি কারণগুলো বিশ্লেষণ করি, প্রথমেই হচ্ছে পাকিস্তানের অপপ্রচার। এটি অন্যতম কারণ মুসলিম বিশ্বগুলোর 71 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণের। পাকিস্তান অপপ্রচার করে যে বাংলাদেশ বলতে তৎকালীন যে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, যে সংঘাত, তাতে হিন্দুরা বাংলাদেশের পক্ষে কাজ করছে, ভারতের হিন্দু সম্প্রদায় তথা ভারত রাষ্ট্র বাংলাদেশের পক্ষে কাজ করছে। এই বিষয়টিকে তারা লাইমলাইটে নিয়ে আসে। বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষ যে তাদের মৌলিক অধিকার রক্ষার্থে, গণতন্ত্রের দাবিতে, তাদের যে নির্বাচনে জয়লাভ, সেই জয়লাভের মাধ্যমে যে ক্ষমতা লাভ, তা থেকে বঞ্চনার বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হলেও মুসলিম বিশ্ব পাকিস্তানের সেই অপপ্রচারে বিশ্বাস করে যে এই যুদ্ধটা মূলত ইসলামিক রাষ্ট্র পাকিস্তান বনাম হিন্দু রাষ্ট্র ভারতের মধ্যে, ভারত প্রত্যক্ষভাবে পূর্ব পাকিস্তানকে মদদ দিচ্ছে। মূলত এই অপপ্রচারের কারণেই মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের যুদ্ধকে সমর্থন না করে পাকিস্তানের পক্ষেই তাদের অবস্থান দৃঢ় করে। দ্বিতীয় কারণ হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোর ভূমিকা। পাকিস্তানের যে গণমাধ্যমগুলো রয়েছিল, সেটি যুদ্ধের শুরু থেকেই এই যুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের অখণ্ডতা বিচ্ছিন্ন করার জন্য হিন্দু রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র, এই ধরনের অপপ্রচার চালিয়ে যেতে থাকে, যা মুসলিম রাষ্ট্রগুলো বিশ্বাস করে। ফলে পাকিস্তানের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে মুক্তিযুদ্ধের সময়। তৃতীয়ত, পাকিস্তানের সাথে মুসলিম বিশ্বের সুসম্পর্ক। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ বাঙালি সম্প্রদায়কে শাসনতান্ত্রিক কোনো নেতৃত্ব প্রদান না করে অনির্বাচিত সরকারের মাধ্যমে পাকিস্তানের পশ্চিম অঞ্চলের নেতৃবৃন্দ পাকিস্তানের শাসনকার্য চালিয়ে যেতে থাকে। তো শাসনকার্য যে যারা চালায়, তারাই তো সরকার পরিচালনা করে, তারাই দেশের ফরেন পলিসি, বৈদেশিক সম্পর্ক, নীতি নির্ধারণ, এগুলো তারাই করে থাকে। ফলে পাকিস্তানের সাথে, সদ্য স্বাধীন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে মুসলিম বিশ্বের একটি সুসম্পর্ক সে সময় গড়ে উঠেছিল, যার মাধ্যমে পাকিস্তানি নেতৃবৃন্দের সাথে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সুসম্পর্ক গড়ে ওঠে। বাঙালি নেতৃবৃন্দ, বাঙালি জনগণ কোনোভাবেই এই সুসম্পর্ক অর্থাৎ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়নি, কেননা বাঙালি নেতৃবৃন্দ বা বাঙালি সমাজ কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই পাকিস্তান আমলে। ফলে অনেকটা সুসম্পর্কের কারণেও তারা পাকিস্তানের পক্ষেই 71 সালে অবস্থান গ্রহণ করে। আরেকটি কারণ হচ্ছে মুসলিম বিশ্বের বাংলাদেশকে সমর্থন না দেওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন। একটি প্রতিপক্ষ হিসাবেই ভাবা হয় মুসলিম রাষ্ট্রগুলো
অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট থেকেই মূলত মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে সমর্থন করেনি, কারণ তাদের ধারণা বাংলাদেশ ভারতের প্রত্যক্ষ সহযোগিতায়, ভারতের আশ্রয়ে 1 কোটি শরণার্থী, ভারতের প্রশিক্ষণ নিচ্ছে মুক্তিযোদ্ধারা, অর্থাৎ ভারত কেন্দ্রিক এই মুক্তিযুদ্ধ, এটি তারা অনুধাবন করে তারা বাংলাদেশকে সমর্থন দানে বিরত থাকে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সে সময়, বিশেষ করে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, যে রাষ্ট্রটি সমাজতান্ত্রিক ব্লকের নেতৃত্বে ছিল, বিশ্বের অন্যতম সুপার পাওয়ার পরাশক্তি ছিল, এই রাষ্ট্রটির বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর একটি অবস্থান ছিল সে সময়। ফলে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন করায় এবং সোভিয়েত ইউনিয়ন ও ভারতের মধ্যে সুসম্পর্ক থাকায়, তাদের মধ্যে চুক্তি হওয়ায় তারা কি করে, তারা এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে তারা নেতিবাচক দৃষ্টিতে গ্রহণ করে, তারা এটির বিরোধিতা করে থাকে। সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মুসলিম বিশ্বের আশঙ্কা ছিল এই যুদ্ধে যদি বাঙালিরা জয়লাভ করে তাহলে এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের পূর্ব অঞ্চলটি ভেঙে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেও মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো 71 সালে মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। যাই হোক, 1971 সালের 16ই ডিসেম্বর বীর বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। 71 সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই 72 সালে বাংলাদেশের যে সরকার, অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার, তিনি সকল রাষ্ট্রের সাথে, বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক সৃষ্টি এবং বাংলাদেশের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া শুরু করেন দক্ষতার সাথে। তারই ফলশ্রুতিতে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর মতো মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে বাংলাদেশকে সমর্থন প্রদান করতে শুরু করে। এই পর্যায়ে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী কাল থেকে বর্তমান পর্যন্ত মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক কেমন সেটি এখন আমরা দেখি। 1972 সালে মার্চ মাসে, যে সময় প্রায় 50টি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, তার মধ্যে মাত্র 2টি রাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, বাংলাদেশকে স্বীকৃতি জানায়। এটি ছিল মুসলিম রাষ্ট্রগুলোর বাংলাদেশের প্রতি সমর্থন জানানোর একটি উদ্বোধনী প্রক্রিয়া, যে কারণে বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক সৃষ্টি, সম্পর্ক প্রতিষ্ঠা অগ্রযাত্রা শুরু হয় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সমর্থন প্রদানের মাধ্যমে। এই রাষ্ট্র দুটো শুধুমাত্র বাংলাদেশকে সমর্থনই জানায়নি, পাশাপাশি বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা নিদর্শন হিসাবে বাংলাদেশকে ফ্রেন্ডশিপ বিমান কেনার জন্য, বন্ধুত্বপূর্ণ বিমান ক্রয়ের জন্য আর্থিক অনুদানও প্রদান করে। 1973 সালে বাংলাদেশকে সমর্থন জানায় মিশর, আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র। পাশাপাশি 1972 সালের শেষের দিকে ইরাক এবং ইয়েমেন বাংলাদেশকে স্বীকৃতি জানায়। এ সময় বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটির সদস্যপদ লাভ করে। বাংলাদেশের এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর সাহায্য পদ লাভে মুসলিম রাষ্ট্রগুলো সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে রাষ্ট্রগুলোর নাম বললাম, ইরাক, মিশর, ইয়েমেন, এই রাষ্ট্রগুলোর সহযোগিতায় বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য পদ লাভ করে। কূটনৈতিক সম্পর্ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহির্বিশ্বের সকল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্রয়াসী হন। এ প্রক্রিয়ায় তিনি মুসলিম বিশ্বের সাথেও শুরু করেন। তিনি কখনোই এটি মনে রাখেন নাই যে মহান মুক্তিযুদ্ধে মুসলিম
বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে সমর্থন জানায় নাই, বরং পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এটি তিনি আর আমলে নেন নাই যে এখন এইসব নিয়ে হিসাব কষাকষি ও মান অভিমান রাগ ক্ষোভের সময় নয়, বরং এখন বাংলাদেশের পুনর্গঠন করতে হবে। এই জন্য তিনি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে যেমন সুসম্পর্ক স্থাপন করেন, অনুরূপভাবে মুসলিম বিশ্বের সাথেও সুসম্পর্ক স্থাপনে প্রয়াসী হন। তারই একটি অন্যতম সাফল্য হচ্ছে বাংলাদেশকে 1974 সালে মুসলিম বিশ্বের যে অর্গানাইজেশন রয়েছে, অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেটিভ, মুসলিম সাহায্য সংস্থা, এটির সদস্যপদ বাংলাদেশ লাভ করে। ওআইসি হচ্ছে জাতিসংঘের পরে দ্বিতীয় স্থান অধিকারকারী আন্তর্জাতিক সংস্থা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1974 সালের ওআইসি সম্মেলন, যেটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনে অংশগ্রহণের নিমন্ত্রণ জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত দূরদর্শিতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন, এবং তার এই আমন্ত্রণ গ্রহণ করার ফলে আমাদের চরম শত্রু পাকিস্তান বাধ্য হয় বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করতে। কেননা স্বীকৃতি প্রদান না করলে বঙ্গবন্ধু পাকিস্তানে যেতে পারছিলেন না এই ওআইসি সামিটে অংশগ্রহণের জন্য। বঙ্গবন্ধুর চৌকস নেতৃত্বের কারণেই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এবং বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পাকিস্তানের লাহোরে ওআইসি সামিটে যোগদান করেন, অংশগ্রহণ করেন। পাশাপাশি বঙ্গবন্ধু সরকারের সময় আরও যে আঞ্চলিক সংস্থাগুলো, ওপেক, অ্যাপেক, তারপর ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোর সদস্যপদও বাংলাদেশ লাভ করে। এ সময় অর্থাৎ 1974 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র সফর করেন। তিনি 1974 সালে মিশর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্যপদ লাভ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তার হাত প্রসারিত করে। কারণ বাংলাদেশ তখন ছিল একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র। এই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠনে সকলেরই সাহায্যের তখন প্রয়োজন ছিল। তো বাংলাদেশ ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য লাভ করার মাধ্যমে এই বাংলাদেশ পুনর্গঠনে ইসলামী রাষ্ট্রগুলোর সাহায্য লাভের সুযোগ পায়। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের পুনর্গঠনে ইসলামী রাষ্ট্রগুলো তখন থেকে আন্তরিকতা প্রদর্শন করতে থাকে। ওআইসি সামিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করে যে বাংলাদেশের অবস্থান সৃষ্টি করেন মুসলিম রাষ্ট্রগুলোর কাছে। বাংলাদেশ একটি ধর্মপ্রাণ রাষ্ট্র, যদিও ধর্মনিরপেক্ষ নীতি অবলম্বন করেন, তারপরেও মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে যে সমস্যা ছিল, পারস্পরিক সমস্যা ছিল, সেগুলোর নিরসনেও বাংলাদেশ ভূমিকা পালন করতে থাকে। 74 পর থেকে যার প্রক্রিয়া শুরু হয়, এবং বাংলাদেশে 1973 সালে ওআইসির যে পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন, সেটির একটি সম্মেলন বাংলাদেশে, অর্থাৎ এই ওআইসি ফরেন মিনিস্টারদের 14 সম্মেলন 1983 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এবার আসি আমরা সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক। দুঃখজনক হলেও সত্যি, 1972 সালে স্বাধীনতা লাভের পরেও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি জানাতে বিলম্ব করে। 1975 সালে জাতির পিতা মর্মান্তিক হত্যাকাণ্ডের পরই সৌদি আরব এবং চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যাই হোক, সৌদি আরব এটি তার নিজস্ব ব্যাপার। 1975 সালে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর অন্যান্য আরব রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এবং তারপর থেকে বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সম্পর্ক উন্নয়নের আরেকটি পর্যায়ে শুরু হয়। মুসলিম রাষ্ট্রসমূহের সাথে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের রয়েছে অনবদ্য ভূমিকা। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে বাংলাদেশ বিভিন্ন সময়ে কূটনৈতিক কার্যক্রম দুতিয়ালি অর্থাৎ মেসেঞ্জারের ভূমিকা পালন করে। অর্থাৎ দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে নানা ধরনের যে
সমস্যা, সেটি নিরসনে বাংলাদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা সফলতার সাথে, দক্ষতার সাথে পালন করতে সক্ষম হয়। বিশেষ করে 80-র দশকে ইরাক এবং ইরানের যুদ্ধ বন্ধকরণে, যুদ্ধ স্থগিতকরণে বাংলাদেশের অবদান ছিল প্রশংসনীয়। অত্যন্ত জনপ্রিয় একটি রাষ্ট্র মুসলিম বিশ্বে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনের অর্থাৎ ফিলিস্তিনদের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ সক্রিয় সমর্থন জানায় প্যালেস্টাইনি জনগণের প্রতি। এছাড়াও বসনিয়ার অর্থাৎ প্রাক্তন যুগোস্লাভিয়া ভেঙে কয়েকটি যে রাষ্ট্র হয় তার একটি ছিল বসনিয়া। সেখানের স্বাধীনতা যুদ্ধেও অর্থাৎ সেখানে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বসনিয়া, সেখানকার স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশ বসনিয়ার মুসলিম জনগণের প্রতি সমর্থন জানায় এবং এই স্বাধীনতা যুদ্ধে তারা স্বাগত জানায় স্বাধীনতা যুদ্ধকে বাংলাদেশ। ইউরোপের কাসাবো সংকট নিরসনেও মুসলিমদের পক্ষে অংশগ্রহণ করে বা মুসলিমদের পক্ষে নৈতিক সমর্থন জানায় বাংলাদেশ। মোট কথা, বাংলাদেশ তার সীমিত সম্পদ, সীমিত শক্তি কাজে লাগিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে ঐকান্তিক প্রচেষ্টা চালায় এবং মুসলিম বিশ্বের, মুসলিম উম্মার বিভিন্ন সমস্যায় নৈতিকভাবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি সমর্থন জানায়। যেমন ধরো, ইসরায়েলের সাথে মুসলিম বিশ্বের যে সমস্যা, প্যালেস্টাইনের সমস্যা, সেখানে বাংলাদেশ স্ট্রংলি, দৃঢ়ভাবে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেয়। এখনও বাংলাদেশে কোনো নাগরিক ইসরায়েলে যাওয়ার সুযোগ পায় না। এর মূল কারণটি হচ্ছে ইসরায়েলের মুসলিম বিরোধী অবস্থানের কারণে, মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে এটি বাংলাদেশ করে থাকে। জনশক্তি রপ্তানিতে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী কর্মী হিসাবে কর্মরত। এদেরকে আমরা বলি রেমিটেন্স ফাইটার। এই যে এত সংখ্যক রেমিটেন্স ফাইটার, তার অধিকাংশই, মোর দেন 90% মধ্যপ্রাচ্যে কর্মরত। এর বাইরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও রয়েছে মুসলিম রাষ্ট্র। এই 2টি মুসলিম রাষ্ট্র বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা কর্মরত। এছাড়াও জাপান, কোরিয়া, অন্যান্য আছে। বাট এই যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে মোর দেন 90%ই মুসলিম বিশ্বে কর্মরত। তো এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে হাজার হাজার মিলিয়ন ডলার রেমিটেন্স আসতেছে এই আমাদের প্রবাসী ভাইদের যে শ্রম, সেই শ্রমের বিনিময়ে, এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে, বাংলাদেশের উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালায় মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে বর্তমানে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বগুলো অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। এমন কোনো দেশ নেই বিশ্বে, মুসলিম এমন কোনো দেশ নেই যার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ। ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে বিশ্বের কোনো রাষ্ট্রেরই, সেটা মুসলিম হোক, নন মুসলিম হোক, ইউরোপিয়ান হোক, আফ্রিকান হোক, কোনো রাষ্ট্রেরই কোনো খারাপ সম্পর্ক বা নেতিবাচক সম্পর্ক নেই। কারণ স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতা যে বৈদেশিক নীতির যে মূল বক্তব্য, মূল প্রিন্সিপাল যেটা ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সে ধারা আজও বাংলাদেশ অব্যাহত রেখেছে। ফলে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছে। সেটি হোক পাকিস্তানের সাথে, তাও বাংলাদেশে ভালো সম্পর্ক রয়েছে। একটা পর্যায়ে আছে, কিন্তু শীতল নয় সম্পর্কটি, বরং স্বাভাবিক। বাংলাদেশের বিপদে পাকিস্তান এগিয়ে আসে, বাংলাদেশও পাকিস্তানের নানা ধরনের সমস্যায় তাদের প্রতি নৈতিক সমর্থন পেশ করে। অর্থাৎ কোনো নেতিবাচক মনোভাব বাংলাদেশ পোষণ করে না তার চরম শত্রু পাকিস্তানের প্রতিও। তো এটি বাংলাদেশের বাংলাদেশের কূটনীতিতে একটি বড় সাফল্য, যে সকল রাষ্ট্রের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক। তো অনুরূপভাবে মুসলিম বিশ্বের সাথেও এই কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত জোরালো। বাংলাদেশ
অর্থনৈতিক দিকটা আগে বলি। বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক জোরালো হওয়ার ফলেই বাংলাদেশে তুরস্ক একটি বিনিয়োগ করেছে জাহাজ শিল্পে। অর্থাৎ বাংলাদেশে যে জাহাজ তৈরি হয় সেখানে তুরস্ক, বিশ্বের অন্যতম ধনী মুসলিম রাষ্ট্র তুরস্ক, ইনভেস্ট করেছে। পাশাপাশি বাংলাদেশের চামড়া, তৈরি পোশাক, ঔষধ, প্রসাধনী সামগ্রী ইত্যাদি অন্যান্য রাষ্ট্রের মতো মুসলিম রাষ্ট্রগুলোতেও বিপুল পরিমাণে রপ্তানি হচ্ছে। কূটনৈতিক সম্পর্কর দিক থেকেও বলা যায় বাংলাদেশ খুব সুন্দরভাবে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছে। বাংলাদেশ সফর করেছে অধিকাংশ মুসলিম রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরাও বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রেই সফর করেছে। ফলে এই সফরকালীন সময়ে বাংলাদেশ এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, লেনদেন, পারস্পরিক সমস্যা, আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ দক্ষতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ মুসলিম বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথেই নিজের স্বাতন্ত্র্য, নিজের সার্বভৌমত্ব, নিজের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশের কূটনীতির অন্যতম বড় সাফল্য। বাংলাদেশ মুসলিম একটি ক্ষুদ্র রাষ্ট্র হলেও মুসলিম বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা শীর্ষ পর্যায়ে। বাংলাদেশের সেটি প্রবাসী কর্মী হোক, তারাও বাংলাদেশের যারা প্রবাসী কর্মী তারাও অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে বিশ্বে সুনাম বয়ে আসছে। প্লাস বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্র নীতির যে বন্ধুত্বপূর্ণ নীতি, শত্রুতা বিহীন নীতি, মারণাস্ত্র বিরোধী নীতি, এই বিষয়গুলো এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন রাষ্ট্রের সমস্যাগুলো নিরসনে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এসব নানা কারণে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। তাহলে আমরা কি দেখছি? আমাদের এই আলোচনায় আমরা বুঝতে পারছি যে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সামরিক সম্পর্ক গড়ে উঠেছে দৃঢ়ভাবে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলো বিভিন্ন খাতে বাংলাদেশে সহযোগিতা পাঠাচ্ছে। বাংলাদেশের যে উন্নয়ন কার্যক্রম চলছে, এখানে মুসলিম বিশ্বের অর্থনৈতিক সাহায্য, অর্থনৈতিক ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুসলিম বিশ্বের শান্তি স্থাপনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওআইসি, ইসলামী ব্যাংক, অ্যাপেক ইত্যাদি সংস্থার সাথে বাংলাদেশের নিবিড় যোগাযোগ রয়েছে এবং এসব সংস্থায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা বাংলাদেশকে মুসলিম বিশ্ব রাষ্ট্রগুলোতে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টি বা আমার এই লেকচারটি সম্পর্কে তোমরা সম্যক ধারণা নিতে পারবে। তো শেষ করার আগে একটি জরুরি বিষয় আলাপ করছি, সেটি হচ্ছে তোমরা সবাই জানো আমি তোমাদের এই গ্রুপে পোস্টও অলরেডি করেছি যে আমাদের যে শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, সেটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ও এই দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করেছেন। তো একটি রচনা প্রতিযোগিতার করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটি আমি তোমাদের গ্রুপে পোস্ট করেছি। তোমরা নির্ধারিত শর্ত মেনে রচনাটি, যারা আগ্রহী, আমি জানি তোমাদের অনেকেই আছো আমাদের এই সাদাত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনেকগুলো শিক্ষার্থী, বিশেষ করে তার মধ্যে তোমাদের ইয়ারও বেশ কয়েকজন আছো যারা বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে দক্ষতার সাথে ভালো করে আসছো, পুরস্কৃত হয়ে আসছো। সর্বশেষ কলেজ চলাকালীন সময়ে যে এই বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যে কুইজ, সে প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শীর্ষ 3টি স্থান লাভ করে। তার মধ্যে তোমাদের ইয়ারেরও একজন রয়েছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা রচনা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এটি মেইল করে পাঠাতে পারো। মেইল করে পাঠানো যদি জটিল মনে হয়, তোমরা এটি 12ই ডিসেম্বরের আগে কুরিয়ারের মাধ্যমে আমাদের কলেজের যে প্রধান সহকারী মোহাম্মদ আলী, তার নাম লিখে কুরিয়ার করেও পাঠিয়ে দিতে পারো খামের উপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এবং তোমার নামটা লিখে দিয়ে এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর যে প্রয়াস সরকার গ্রহণ করেছে, সাদত কলেজ গ্রহণ করেছে, তাতে তোমরা সংযুক্ত হও, সম্পৃক্ত থাকো, এটি আমার অনুরোধ তোমাদের কাছে। পাশাপাশি 14ই ডিসেম্বরের যে আলোচনা সভা, সেটিও জুম আলোচনা সভা, সেটিতেও তোমাদের অংশগ্রহণের জন্য কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।